যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে সেটা হলো আমার ব্যক্তিগত পরিচয়। এটা অনেকে জানতে চান। এক দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে আমি কিভাবে নিউজিল্যান্ডে আসলাম। আমি সেই কাহিনীটা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। তৃতীয় পর্যায়ে আমি যেটা বলবো সেটা হলো নিউজিল্যান্ডে যদি আপনি আসতে চান তাহলে কিভাবে আসতে পারেন সেই ওয়েগুলো আমি বলবো। আর চতুর্থ ধাপে সেটা আমি বলবো যে কেউ যদি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, আমি যদি কারোর সাথে যোগাযোগ করি তাহলে আমি কি কাউকে নিউজিল্যান্ডে আনতে পারবো কিনা এটাও অনেকে জানতে চান। এটা আমি ভিডিওর সর্বশেষ অংশে গিয়ে বলবো। এজেন্সির নাম বললাম, এই এজেন্সিটা সিঙ্গাপুরে মাঝে মাঝে যায়। আপনি তাদের ডিসক্রিপশন বক্সে আমি তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সিঙ্গাপুরে আরও অনেকে আছে। সিঙ্গাপুরে থেকেও শুধুমাত্র ব্যক্তি বা এজেন্সি আপনাকে নিবে এটা না, আপনি নিজেও নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে যে এইচআর ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার একটা ভালো সিভি থাকা লাগবে, যে কোনো একটা কাজের উপরে দক্ষতা থাকা লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আজকের যে ভিডিওটা আমি আবার আজকে ফ্যামিলি নিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি আপেল বাগানে ঘুরতে। তো ভাবলাম কিছুদিন আগে তো আমি আপনাদেরকে আপেল বাগান দেখাইলাম। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো, তো আমি আজকে আসলে আমাদের যে ভিডিওগুলা গার্ডেন পেজে যারা ভিডিও দেখেন তারা সব সময় আমাদের ভিডিওতে কিছু কমেন্ট করেন। সো এই কমেন্টগুলার অনেকগুলো রিপ্লাই আমরা দিতে পারি না। তার মধ্যে একটা বেশি যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ভাই আপনি নিউজিল্যান্ডে কিভাবে গেলেন, কতদিন ধরে থাকেন, বা আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। তো অনেকে মেসেঞ্জারে মেসেজ দেন, আমি মেসেজগুলো উত্তর দিতে পারি না। তো আমি আজকে এই ভিডিওতে আমি কিভাবে নিউজিল্যান্ডে আসলাম, তারপরে নিউজিল্যান্ডে আপনি যদি আসতে চান আসতে পারবেন কি না, আসতে কী কী লাগবে, তারপর অনেকে প্রশ্ন করে আমার ব্যক্তিগত পরিচয় কি এবং কিভাবে আপনি আসবেন, আমি নিউজিল্যান্ডে কোথায় থাকি, এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের যতগুলো প্রশ্ন ছিল এতদিন এই আমার সম্পর্কে, আমাদের পেজ সম্পর্কে, নিউজিল্যান্ড সম্পর্কে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে সেটা হলো আমার ব্যক্তিগত পরিচয়। এটা অনেকে জানতে চান। এক দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে আমি কিভাবে নিউজিল্যান্ডে আসলাম। আমি সেই কাহিনীটা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। তৃতীয় যে আমি যেটা বলবো সেটা হলো নিউজিল্যান্ডে যদি আপনি আসতে চান তাহলে কিভাবে আসতে পারেন সেই ওয়েগুলো আমি বলবো। আর চতুর্থ ধাপে সেটা আমি বলবো যে কেউ যদি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, আমি যদি কারোর সাথে যোগাযোগ করি তাহলে আমি কি কাউকে নিউজিল্যান্ডে আনতে পারবো কিনা এটাও অনেকে জানতে চান। এটা আমি ভিডিওর সর্বশেষ অংশে গিয়ে বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে, এবং পুরো ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন। তো আমার নাম হচ্ছে মুজিবুর রহমান, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা। অনেকে জিজ্ঞাসা করেন কোন জেলায় আপনার বাড়ি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আর থানা হচ্ছে চান্দিনা। আমি মনে করি এতটুকু যথেষ্ট। আর ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমার একজন সুন্দরী একটা বউ আছে, আমার একটা কন্যা সন্তান আছে। সো আশা করি ভাই এই ব্যাপারে ক্লিয়ার। আমার একটা বউ আছে, তো ভাই এটাই হলো আমার ব্যক্তিগত পরিচয়। তো আর বেশি কিছু আমার মনে করি না যে আর বেশি কিছু জানার প্রয়োজন আছে। তো দ্বিতীয় বিষয় হলো আমি কিভাবে নিউজিল্যান্ডে আসলাম, সেটা হলো আমি ভাই বাংলাদেশে লেখাপড়া করার পরে 2008 সালে আমি ওয়েল্ডিংয়ের উপরে কাজ শিখছি। কাজ শেখার পরে আমি 2008 সালে সিঙ্গাপুরে আসছি। সিঙ্গাপুরে আমি একটা শিপইয়ার্ডে ওয়েল্ডার ফেব্রিকেটার হিসেবে কাজ করছি। ওয়েল্ডার ফেব্রিকেটার হিসেবে কাজ করার পরে 5 বছর কাজ করছি। তো 5 বছর কাজ করার পরে এক সময় আমি জানতে পারছি যে নিউজিল্যান্ডের একটা এজেন্সি আছে যারা সবসময় নিউজিল্যান্ড সিঙ্গাপুর থেকে তারা এই স্কিল ওয়ার্কার হায়ার করে। তো এজেন্সিকে পাইছি, এজেন্সিকে পাওয়ার মাধ্যমে আমি ইন্টারভিউ দিছি। ইন্টারভিউ দিয়ে পরে আমি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আমি এখানে আসছি ওয়েল্ডিং জবের উপরে। তো ওয়েল্ডিং জবের উপরে আসছি, এখন এখান থেকে গত 10 বছর ধরে এখানে আছি। তো এখানে আসার পরে নিউজিল্যান্ডে ফ্যামিলি নিয়ে বসবাস করা যায়। আসার পরে বিয়ে শাদী করছি, ওয়াইফ নিয়ে আসছি, বাচ্চা আছে। তারপরে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ আছে এখন, নিউজিল্যান্ডের পাসপোর্ট। তো আমি নিউজিল্যান্ডে এখন পার্মানেন্টলি বসবাস করি। মাঝে মাঝে বাংলাদেশে যাই, বাট খুব কম যাই, বাট বাংলাদেশে যাই, এই অবস্থা। আর সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে আসা যায়, সিঙ্গাপুর থেকে বা দুবাই থেকে অন্যান্য বিভিন্ন দেশ থেকে আসা যায়। তো সিঙ্গাপুরে যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে নিউজিল্যান্ডে আসতে পারেন, আসেন এইভাবেই। এই হলো অবস্থা। সিঙ্গাপুর থেকে এখনও আসে অনেকে, গত 10 বছর ধরেই সবাই অনেকেই আসতেছে, এখনও আসে। এবং সেই এজেন্সিটা অবশ্যই এখনও আনে, এবং আরও বিভিন্ন এজেন্সি হয়তো আনতে পারে বিভিন্নভাবে। গত 2 বছরে অনেক লোক আসছে, তবে ওই এজেন্সিটা এখনও আছে। আমি আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি ওই এজেন্সিটার অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে ওই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তো ওই এজেন্সির সাথে আমার কোনো যোগাযোগ নাই, বাট ওই এজেন্সির মাধ্যমে আমি আসছি, এই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা এটা করতে পারেন, এবং এছাড়াও আরও যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা এই দেশে ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন। তো 3 নম্বরে প্রশ্ন হলো যে ভাই কিভাবে আপনি নিউজিল্যান্ডে আসতে পারবেন। মানে অনেকে আমার কাছে জানতে চান আর কি, যে ভাই আমি তো নিউজিল্যান্ডে আসতে চাচ্ছি, কিভাবে আসতে চাই, বা আপনি যেখানে থাকেন দেশটা ভালো লাগে, আপনারা যেভাবে আছেন মনে হয় অনেক সুন্দর,
তো এখন এই যে অবস্থাটা, এটার জন্য হয়েছে কি দুইটা বিষয়, এখানে দুইটা অংশ। একটা হলো আপনি কোথায় থাকেন, দেশের বাংলাদেশে থাকেন না দেশের বাহিরে থাকেন, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো আমি দুইভাবে উত্তর দেবো। একটা হলো আপনি যদি দেশে থাকেন তাহলে এটা একটা বিষয়, আর যদি আপনি বাহিরে থাকেন এটা হলো আরেকটা বিষয়। তো প্রথমে বলে নেই, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার জন্য নিউজিল্যান্ডে আসাটা খুবই কঠিন, কারণ বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে সহজে আসা যায় না বলার পরেও কিন্তু হলো যদি আপনার একেবারে রিয়েলি নিকটবর্তী কেউ থাকে এবং তার যদি এখানে কোনো কোম্পানি থাকে এবং সে যদি আপনাকে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে আপনাকে এখানে নিয়ে আসে, তাহলে সে আনতে পারবে। এটা হলো একটা ওয়ে। আরেকটা হলো আপনি নিউজিল্যান্ড থেকে, বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসা আরেকটা রাস্তা হলো স্টুডেন্ট ভিসা। সো স্টুডেন্ট ভিসা হলে আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট ভিসা কীভাবে নিউজিল্যান্ডে আসা যায় সেটা আমার চেয়ে আপনি ভালো জানার কথা। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে যোগাযোগ করবেন, বা সেখানে আরও এরকম কিছু রিক্রুটমেন্ট এজেন্সি যদি থাকে যারা এগুলোকে প্রসেস করে, তাদের মাধ্যমে আসবেন। বাট এই ব্যাপারে আমি অতটা ইনফরমেশন জানি না, কারণ যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম না বা আমি স্টুডেন্ট হিসাবে নিউজিল্যান্ডে আসি নাই, তো এই ব্যাপার বাকি বিষয়টা আমি জানি না। কিন্তু যদি কাজের ক্ষেত্রে আপনি কাজ জানেন, দক্ষতা আছে, আপনার যে কোনো স্কিল আছে, কিন্তু তারপরেও আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসতে চান, তাহলে আপনার একমাত্র নিজস্ব কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের সাথে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে একমাত্র আসার সম্ভাবনা আছে। এখানে কোনো এজেন্সির মাধ্যমে আপনি নিউজিল্যান্ডে থেকে বাংলাদেশ থেকে আসার কোনো সুযোগ আছে বলে এটা আমার জানা নাই। তো দ্বিতীয় বিষয় হলো আপনি কোথায় থাকেন। আর আপনি যদি বাইরে থাকেন কিনা, আপনি যদি বাইরে থাকেন, তার মানে আপনি সিঙ্গাপুরে আছেন, দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, বা অন্য কোনো দেশে আছেন, তাহলে হইলো আপনি নিশ্চয়ই কোনো একটা কাজের উপরে আছেন। নিউজিল্যান্ডে আসতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা নিউজিল্যান্ডে আনে তাই হচ্ছে স্কিল মাইগ্রেন্ট লোক। তো স্কিল মাইগ্রেন্ট হলো আপনার যে কোনো একটা কাজের উপরে দক্ষতা থাকতে হবে। হয় আপনি প্লাম্বার হতে হবে, অথবা আপনি কার্পেন্টার হতে পারেন, অথবা আপনি দেখা গেছে ওয়েল্ডার হতে পারেন, আপনি ফেব্রিকেটর হতে পারেন। ওয়েল্ডার, ফেব্রিকেটর, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, যে কোনো একটা জবের উপরে আপনার মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকলে, ভালো কোনো অভিজ্ঞতা থাকলে, তাহলে আপনি নিউজিল্যান্ডে অবশ্যই আসতে পারবেন। তো আসার ওয়েটা কি, নিউজিল্যান্ড যদি আপনি বাহির দেশে থাকেন, সিঙ্গাপুরে থাকেন, যেহেতু আমি সিঙ্গাপুর থেকে আসতে তো আমি জানি, তো সিঙ্গাপুরে যদি থাকেন তাহলে আপনি সিঙ্গাপুরে অবশ্যই ওই যে আমি যে বললাম এজেন্সির নাম বললাম, এই এজেন্সিটা সিঙ্গাপুরে মাঝে মাঝে যায়। আপনি তাদের ডিসক্রিপশন বক্সে আমি তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সিঙ্গাপুরে আরও অনেকে আছে। আর আপনাদের বন্ধুবান্ধব, ভাই বেড়াদারের ভিতরে কেউ যদি থাকে নিউজিল্যান্ডে, তাদের সাথে যোগাযোগ করে আপনি এজেন্সির মাধ্যমে জানতে পারেন। সেটার ওয়েতে হচ্ছে যাওয়া যায়। নিউজিল্যান্ড সিঙ্গাপুরে আসাতে আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনি সিঙ্গাপুরে থেকেও শুধুমাত্র ব্যক্তি বা এজেন্সি আপনাকে নিবে এটা না, আপনি নিজেও নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে যে এইচআর ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার একটা ভালো সিভি থাকা লাগবে, যে কোনো একটা কাজের উপরে দক্ষতা থাকা লাগবে। সবচেয়ে বেশি সমস্যা হয় কি, নিউজিল্যান্ড সিঙ্গাপুরে আমি যেটা দেখছি, কিছু বাংলাদেশি ভাই আছে বা কিছু ভাই আছেন, তারা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে সুপারভাইজার হয়ে যান, বস হয়ে গেছেন, ভালো কথা, কিন্তু কাজ না জানলে সাধারণত এই সুপারভাইজার পদে, ম্যানেজার পদে বা আপনি একজন ফোরম্যান, এই পদে কাউকে আনে না। আপনাকে আসতে হবে নিউজিল্যান্ডে যে কোনো একটা কাজের উপরে। আপনি হয় ভালো ফেব্রিকেটর হতে হবে, অথবা আপনাকে ভালো ওয়েল্ডার হতে হবে, অথবা আপনাকে ভালো কোনো টেকনিশিয়ান হতে হবে, আপনাকে ভালো স্কাফোল্ডার হতে হবে, আপনাকে অথবা এক্সকেভেটর অপারেটর হতে পারে, আপনি হতে পারে ভালো পেইন্টার, আপনি হতে পারেন ভালো একজন সিএনসি অপারেটরও এখানে অনেক চাহিদা। অর্থাৎ যে কোনো একটা কাজের উপরে যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি ভাই নিউজিল্যান্ডে আসতে পারবেন। তো আপনি নিউজিল্যান্ডের এইচআর ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন, নিউজিল্যান্ডে যেসব এজেন্সি আনে সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি নিজেও সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। আর আপনার যদি ভাই বেড়াদার বন্ধুবান্ধব থাকে, সবার কোম্পানিগুলো আনার সুযোগ থাকে না, তো যদি কিছু কোম্পানি আছে যাদের সুযোগ আছে, তারা হয়তো তাদের মাধ্যমে আপনি নিউজিল্যান্ডে আসতে পারবেন। কিন্তু নিউজিল্যান্ডে অবস্থান করে, যেমন আমি অবস্থান করে, কেউ আপনাকে টাকা দিয়ে, ওই যে একটা বলে না অন্য দেশে যে সৌদি আরব, দুবাই, কাতারে যেভাবে যাওয়া যায়, যে জাস্ট খালি একজনকে টাকা দিলাম, সে আমাকে নিয়ে গেল, আমি কাজ জানি না জানি সেটা ফ্যাক্ট না, অথবা আমি কাজ জানলেও শুধু টাকা দিলাম আর চলে আসলাম, এইভাবে নিউজিল্যান্ডে আসে না। নিউজিল্যান্ড সরকারের যে চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী যদি কেউ এগুলো রিকোয়ারমেন্টগুলো করে, তাহলে একমাত্র নিউজিল্যান্ড আসা সম্ভব। আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো ভাষাটা খুব জরুরি। আপনার ভাষা যদি ইংরেজি ভালো না জানেন, আপনি নিউজিল্যান্ডে আসা বর্তমানে খুবই কঠিন। আমরা যখন আসছিলাম কিছু শিথিল ছিল আইন কানুনগুলো, কিন্তু কয়েকদিন পরে নিউজিল্যান্ড সরকারি আইনগুলো চেঞ্জ করে, যে আপনাকে ভাষা ভালো জানতে হবে, ইংরেজি ভালো জানতে হবে, অতএব আপনি কাজ ভালো জানতে হবে,
কাজের উপরে দক্ষ হতে হবে, দ্বিতীয় হচ্ছে ইংরেজি ভাষা জানতে হবে। আপনি ভাষা যখন জানবেন, এটার জন্য আপনি আইএলটিএস করতে পারেন, ইংলিশ স্পিকিং কোর্সগুলো করতে পারেন। এগুলো সিঙ্গাপুরে থাকলেও করা যায়, বাংলাদেশে থাকলেও করা যায়। বাংলাদেশে যদি কেউ নিউজিল্যান্ডের মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশে আসতে চান বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই সর্বপ্রথম ভাষা শিখবেন, কারণ ভাষা শেখা ছাড়া আপনি বিদেশ আসা কঠিন। তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো ভাই, আপনি নিতে পারবেন কিনা? অনেকে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন। সত্যি বিষয়টা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভাই, আমি নিতে পারবো না। আমার নেওয়ার কোনো সুযোগ নাই, আমার কোম্পানি অ্যাক্রিডেট না, আমার এখানে আমি কাউকে চিনিও না, গত 10 বছর আমি কাউকে আনি নাই, আনার কোনো আমার সুযোগ নাই। এবং কেউ যদি বলেন যে ভাই আমাকে অনেক টাকা অফার করবেন, 1 কোটি টাকা দিবেন, তাও ভাই সত্যিকার কথা আমার পক্ষে আনা সম্ভব না। কিন্তু নিউজিল্যান্ড সবসময় খোলা, অস্ট্রেলিয়া সবসময় খোলা, সারা পৃথিবী সবসময় খোলা থাকে। কিছু কিছু সময় আছে যে খুব মানে আপনার হয়, কি জানি শিথিল হয় আইনগুলো, কিছু কিছু সময় কঠিন হয়। বাট আপনার যদি কাজ ভালো জানা থাকে এবং ইংরেজি স্পিকিং দক্ষতা ভালো থাকে এবং প্রপার কোনো চ্যানেল পান, আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন। আর রিসেন্টলি একটা বাংলাদেশে কিছু দালাল আছে, বাংলাদেশে কিছু দালাল বলতে আমি খারাপ শব্দ বোঝাচ্ছি না, এজেন্সি যারা আর কি, ইংলিশে এজেন্সি বলে, তারা টাকার বিনিময়ে সিঙ্গাপুরে বাংলাদেশে আমার কাছে কয়েকজনে যোগাযোগ করছে, ভাই এই ভিসাটা চেক করে দেন। ভাই ভিসা যদি চেক করতে হয় তাহলে এই ভিসা ভুয়া, কারণ এজেন্সির মাধ্যমে করলে বাংলাদেশ থেকে কোনো লোক আনার কোনো সিস্টেম এইভাবে নাই এখন। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। আর তারপর আমি আজকে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সাথে তথ্যগুলো, ইনফরমেশনগুলো শেয়ার করতে, কিন্তু এখন বাকি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে কমেন্ট করবেন। মেসেঞ্জারে আমি সাধারণত কানেক্ট হচ্ছি না, ফেসবুক এই যে আমাদের গার্ডেন পেজের, এটা গার্ডেন পেজ, এটা নর্মালি আমার ওয়াইফ অ্যাডমিন। সো আমি এখানে ভাই মাঝে মধ্যে আইসা একটু বক্তব্য প্রদান করি, কিন্তু এই জন্য আমি চাচ্ছি না মেসেঞ্জারে আমি কারোকে, এই জন্য সহজে আমরা মেসেঞ্জারে কাউকে রিপ্লাই দেই না, কারণ তখন পার্সন টু পার্সন অনেক কথা হয়ে যাবে, আমরা খুবই ব্যস্ত, সময় নাই। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আর যদি তারপরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে ইমেল করতে পারেন বা আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।